বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা তদন্ত কমিশনের। সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার বললেন প্রধান উপদেষ্টা। 145টি আবেদনের বিষয়ে সুপারিশ কমিটি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশ নেওয়ার সিদ্ধান্ত দেয়নি মেডিকেল বোর্ড। বিএনপির বিজয় দিবসের কর্মসূচি স্থগিত। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে সহায়তা করবে সরকার। তারেক রহমানের ট্রাভেল পাস 1 দিনের মধ্যে সম্ভব। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি। নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হল বিচার বিভাগ। হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থামছে না শোকের স্রোত। ফুল হাতে দীর্ঘ লাইনের স্বজনরা। অগ্নিকাণ্ডের কারণ তদন্তস্থির বলছেন সরকার। এবং জমকালো আয়োজনে শেষ হল বিপিএল এর নিলাম। 1.25 কোটি টাকায় চট্টগ্রামের নাইম শেখ, 70 লাখে রংপুরে লিটন। আগ্রহ নেই বিদেশিদের নিয়ে। সংবাদ রাতে শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। এ সময় কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি এই ঘটনার দায় নিরূপণের ক্ষেত্রে বলেন, দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও। বিগত সরকারের বিভিন্ন সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্য বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিগত সরকারের আমলে 2009 সাল থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত সময়কালে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর চাকরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত ও বরখাস্তকৃত অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ পেশের জন্য গঠিত কমিটি প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন হস্তান্তরের পর এই মন্তব্য করেন তিনি। কমিটি 733 আবেদনের মধ্যে 145টি ক্ষেত্রে পুনর্বিবেচনার সুপারিশ করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এখনও বিদেশে নেওয়ার সিদ্ধান্ত দেননি চিকিৎসকরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিজয় মশাল কর্মসূচি স্থগিত করেছে দলটি। ফরুখ বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যাওয়া, অন্যায়ের সাথে আপোষ না করে ন্যায়ের পক্ষে অবিচল থাকা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া নানা শারীরিক জটিলতা নিয়ে ভর্তি রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রোববারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য তাদের চিন্তার কমতি নেই। নিষেধ করলেও মন না মানায় হাসপাতালের সামনে অপেক্ষা তাদের। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন সবাই। এখন প্রয়োজন সবচেয়ে বেশি ওষুধের থেকেও বেশি প্রয়োজন জনগণের দোয়া। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। সবাই দোয়া করবেন অতি সত্বর উনি যাতে বিদেশে যাওয়ার মতন অবস্থার সৃষ্টি হয় এবং উনি বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সন্তান নিয়ে যেতে দেশে ফিরতে। গতকালকে থেকে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়, সকলের দোয়ায় ম্যাডাম একটু সুস্থ আছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কথা। তার চিকিৎসকদের কাছ থেকেই
আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন রিজভী আহমেদ। বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন, কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন, এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন, সেটা আমরা মোটামুটিভাবে উপলব্ধি করছি, জানছি এবং আমরা বুঝতে পারছি। এদিকে বিজয় দিবস উপলক্ষে 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মশাল কর্মসূচির ঘোষণা করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয় মশাল কর্মসূচি স্থগিত করেছে দলটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ দিদারুল আলম। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে সহকারী একান্ত সচিব সহ একটি প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালে আসেন। এ সময় তারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন রাষ্ট্রপতি। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর সঙ্গেও যোগাযোগ রাখছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে, এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আসলে, এবং মহামান্য রাষ্ট্রপতি যে গতকালকে বিবৃতি দিয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন, পাশাপাশি আমাদেরকে খোঁজখবর নিতে বলেছেন এবং তিনি নিজেও টেলিফোন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। রোববার বিকেলে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্য। প্রার্থনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইলেও সহায়তা করবে সরকার। দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় বলেও জানান তিনি। মুক্তা মাহমুদের প্রতিবেদন। রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক ডিক্যাপ টকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুরুতেই পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে তার মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তাকে পেয়ে সাম্প্রতিক সময়ের নানা বিষয়ে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ, ভারত পাকিস্তান সহ পরাশক্তি দেশগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক সহ নানা বিষয়ে জানতে চান সাংবাদিকরাও। এ সময় তারেক রহমানের ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিরতে চাইলে তারেক রহমানকে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেয়া যাবে। তাকে যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যাপনের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলে জানান তৌহিদ হোসেন। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। বাংলাদেশের সঙ্গে ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে এই পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাহ্যিক উষ্ণতার সম্পর্ক ছিল বিগত সরকার, যা জনগণের জন্য নয়। একই সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল, যা এখন ভালো বলে
মন্তব্য করেন তিনি। বাহ্যিক উষ্ণতা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে আমাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা। স্বার্থ উদ্ধার হচ্ছিল না। ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারা, রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো সুবিধা করতে না পারায় নিজ মন্ত্রণালয়ের অসহায়তার কথা জানান তাওহিদ হোসেন। এটার কোনো সমাধান আপাতত আমি দেখতে পাচ্ছি না, কারণ জানান আওয়ামী লীগ ছাড়াই আগামী নির্বাচন হবে। সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কারণ তার সব কার্যকলাপ Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। শুরু হলো বিজয়ের মাস। 1971 সালের এই মাসে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে সার্বভৌম ও স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ। 1971 সালের ডিসেম্বরের শুরু থেকে বাঙালি বীর সন্তানদের সঙ্গে মুক্তিযুদ্ধে একের পর এক পরাজিত হতে থাকে পাক বাহিনী। পরে 16 ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণের মধ্য দিয়ে সূচিত হয় চূড়ান্ত বিজয়। HML এর রিপোর্ট। শুরু হলো মহান বিজয়ের মাস, বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের মাস। স্বাধীন দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন বাংলার বীর সন্তানেরা। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শহীদ হন 30 লাখ মানুষ, সম্ভ্রম হারান 2 লাখ মা বোন। এ মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের 93,000 হানাদার বাহিনী। জন্ম হয় নতুন দেশ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে লিখিত হয় বাংলাদেশের নাম। ইতিহাসে গৌরবময় ও স্মরণীয় মাস হিসেবে স্মরণ করা হয় লাখো শহীদকে। তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের আনন্দের মাসে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। HML, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দল কিংবা প্রার্থীদের কাছ থেকে যাতে কোনো আতিথেয়তা গ্রহণ না করে সেজন্য নির্বাচনী কর্মকর্তা কর্মচারীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় এসি সচিব আক্তার আহমেদ। বলেন, গণভোটের জন্য বাড়ানো হবে না ভোট কেন্দ্র। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রোববার বিকেলে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংস্থা প্রধানদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠকে আলোচনা হয় নির্বাচনকালীন নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, বাজেট সহ বিভিন্ন বিষয়ে। বৈঠক শেষে ইসি সচিব জানান, মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেয়া হয়েছে শুধু কথা নয়, কাজের মধ্যে প্রমাণ করতে হবে জাতিকে তারা একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান। পাশাপাশি বর্তমানে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেন ইসি সচিব। কথা এবং কাজের মধ্যে সময় না লাগবে, এটা লিপ সার্ভিস হলে হবে না। কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন ফর দ্যাট ম্যাটার ইজ আ রিকোয়ারমেন্ট। কোঅর্ডিনেশন এন্ড কোঅপারেশন বিটুইন নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিষয়ে সার্বিক বিষয়টা এখনো পর্যন্ত বলা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবং বিচ্ছিন্নভাবে যে 2-1টা ঘটনা যেটা হচ্ছে সেটা মূলত থাকেই এ ধরনের বিষয়, তারপরেও তারা সচেতন আছেন। গণভোটের জন্য অতিরিক্ত কেন্দ্রের প্রয়োজন নেই জানিয়ে সচিব বলেন, বাড়ানো হতে পারে গোপন কক্ষের সংখ্যা। এছাড়া রাজনৈতিক দল থেকে সুবিধা নেয়া বন্ধে নির্বাচনী কর্মকর্তাদের ভাতা বাড়ানোর কথা জানান ইসি সচিব। গতকালকার মক যে ভোটিংটাতে আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে 2টো আপনার স্টাম্পিং সেন্টার, যেটা গোপন কক্ষ আমরা বলি, সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না। যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করেন তারা দেখা যায় যে বিভিন্ন সময় স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ করেন। এটা যেন কোনো অবস্থাতেই না হয়। না হওয়ার জন্য আমরা যে প্রধানত যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওনাদের ভাতার পরিমাণটা বাড়ানো। গণভোটের প্রচারণা, প্রবাসী ভোটারদের উদ্বুদ্ধকরণ, এআই এর অপব্যবহার রোধে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট প্রতিটি সংস্থা ও মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থানে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বস্তরের মানুষের মাঝে। চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে রোববার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। জানান, দেশ ও জাতির জন্য আর গণতান্ত্রিক রূপান্তরের জন্য তার সুস্থতা প্রয়োজন। বিস্তারিত মাহবুব তামিমের রিপোর্টে। রোববার চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা। এদিন হাসপাতালে তাকে দেখতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান তামিম ইকবাল। উনি দেশের জন্য কত কিছুই করেছেন, উনি এখন অসুস্থ। আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করব সবাইকে যে জিনিসটাকে পলিটিক্যালি ভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য বেগম জিয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা ঘটতেছে বাংলাদেশে এই সময়টাতে যাতে ওনাকে পাই। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে বেগম জিয়াকে ভালোবেসেছে। এই দেশের জন্য ও জাতির জন্য তার সুস্থতা দরকার। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। জামায়াত আশ্বাসের রাজনীতি নয়, অ্যাকশনে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কমিউনিটি ক্লিনিকের 200 স্বাস্থ্যকর্মীর মাঝে পুরস্কার বিতরণ ও সেমিনারে কথা বলেন তিনি। জানান, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে। ফজলে আদিত্যের রিপোর্ট। দেশে 14,000-এরও বেশি নারী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারী স্বাস্থ্যসেবা ও নর্মাল ডেলিভারি নিশ্চিত করে আসছে হাজারো স্বাস্থ্যকর্মী। এমন 200 স্বাস্থ্যকর্মীর মাঝে পুরস্কার বিতরণী ও সেমিনারের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। অনুষ্ঠানে জামায়াত ইসলামের আমির বলেন, সমাজের অনেক মায়ের আশঙ্কা ও আতঙ্ক দূর করতে কাজ করছে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। মাকে নিয়ে দুনিয়ায় অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস, বাবাকে নিয়ে মাইক্রোস্কোপেও খুঁজে পাওয়া কঠিন হবে। কেন? কারণ সন্তান সে ছেলে হোক মেয়ে হোক, সে বাপের নাড়ি ছেড়া দন নয়, সে মায়ের নাড়ি ছেড়া দন। দিস ইজ দ্য গ্লোরি এন্ড বিউটি অফ মাদার্স। স্বাস্থ্যকর্মীদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত আশ্বাসের রাজনীতিতে নয়, অ্যাকশনে বিশ্বাসী। আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অ্যাকশনের রাজনীতিতে। আশ্বাস এবং ওয়াদা নয়, বরঞ্চ কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর অর হোয়াট আই এম। জামায়াত ক্ষমতায় গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধর্ণা দিতে হবে না, সরকারই তার দ্বারগোড়ায় সেবা পৌঁছে দেবে বলে জানান জামায়াত আমির। আমরা যদি দায়িত্বে যাই, আমাদের চিন্তা এতটুকুতে থামবে না, ইনশাল্লাহ আমাদের চিন্তা আরো বহু দূরে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠু নির্বাচন না হলে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না, কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। হাসান আল মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার আত্মপ্রকাশ উপলক্ষে সিরডাপ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ, পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে বিশেষ গুরুত্ব দিতে হবে সরকারকে, না হলে আবারও প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। মাত্র কদিন পরে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, আর কবে আপনারা নিরপেক্ষতার পরীক্ষা দেবেন, কবে আমরা আপনাদেরকে পাস নম্বর দিয়ে টেনে টুনে আপনাদেরকে পাস করাবো, এ ব্যাপারে খুবই দ্রুত অন্তর্বর্তী সরকারকে
তার অবস্থানটা খুবই স্পষ্ট করাটা আর সেদিক থেকে দরকার হবে। এখন আপনারা যদি সেই আওয়ামী আমলের মতন ব্যবসায়ীদেরকে এবং যাদের কালো টাকা আছে, পেশি শক্তি আছে, তাদেরকে জাতীয় সংসদে পাঠান, তাহলে ওই সারা নির্বাচন দিয়ে, কথিত সারা নির্বাচন দিয়ে দেশের কি পরিবর্তন হবে? আমাদের জন্য এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা। প্রশাসনকে নিরপেক্ষ রাখতে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন বিএনপি ও জামাতের নেতারা। এই সিস্টেমটাকে যদি আমরা আমাদের সমস্ত আন্তরিকতা ঢেলে ধীরে ধীরে এগুতে পারি, আস্তে আস্তে পানি বিশুদ্ধকরণের মতো যেভাবে পিউরিফাইড হয় ওইভাবে পিউরিফাইড হয়ে কিন্তু গণতন্ত্র একসময় প্রতিষ্ঠিত হবে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ, আশায় ভর করেই তো মানুষ জীবনে বেঁচে থাকে। বিএনপির প্রতি আমাদের এটি দাবি থাকবে যে যেটি হচ্ছে যে একটি দল হিসাবে গণতান্ত্রিক সিদ্ধান্ত যেন তারা নিতে পারে এবং হচ্ছে নির্বাচনের জন্য সর্বোচ্চভাবে যেন তারা হচ্ছে ছাড় দিয়ে হচ্ছে সর্বোচ্চভাবে গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করে। ধন্যবাদ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। আশার আলো দেখতে পাচ্ছি পথে যে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথকে তারা বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং একই সাথে চেকস এন্ড ব্যালেন্স, গণতন্ত্রের একটা নজরদারিত্বের কাঠামো। নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে বলেও এই সময় উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন আমার সহকর্মী হিমেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হিমেল, আপনি আমাদের জানাবেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি জানেন যে প্রতিদিনের মতো আজও কিন্তু সারাদিন বিএনপি যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সবসময় এভারকেয়ার হসপিটালে আসছেন এবং খোঁজখবর নিচ্ছেন। আমরা যেটি জানতে পেরেছি যে এই মুহূর্তে কিন্তু মেডিকেল যে টিম রয়েছে সেই টিম কিন্তু প্রতিদিনের মতো, অর্থাৎ প্রতিদিনই কিন্তু একটি বৈঠক বসে মেডিকেল টিমের, সেটি কিন্তু আজও চলমান রয়েছে। আজ কিছুক্ষণ আগে কিন্তু তারা একটি যে মেডিকেল টিম রয়েছে তারা কিন্তু এখানে বৈঠক বসেছে এবং তারা এখনও আসলে বের হননি। তারা বের হলে আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার কি সেটা আমরা জানতে পারবো। কিন্তু এর আগে অর্থাৎ সন্ধ্যার পর তো কিন্তু ক্রিকেটার তামিম ইকবাল এসেছেন এবং যে জামাতের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন গোলাম পলর তিনি এসেছেন এবং তারপর কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন এবং তারা বের হয়ে আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। অন্যদিকে মেডিকেল টিমের যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু প্রতিদিনের মতো যে সন্ধ্যার পর রাতে যে টিমটি বসে সারাদিন এবং রাতের যে সার্বিক অবস্থাগুলো আমাদেরকে জানান, তারা কিন্তু ইতিমধ্যে বৈঠক করছেন। তারা মেডিকেল টিম যে রয়েছে সেই টিম বের হলে কিন্তু আমরা জানতে পারবো ওনার শারীরিক অবস্থা কি অবস্থায় রয়েছে। রাজধানীর যে এভারকেয়ার হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু এখনও নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালেদা জিয়া ওনার শারীরিক অবস্থা তারাও দোয়া করছেন। এবং আপনি জানেন যে যেদিন থেকে উনি হসপিটালে ভর্তি হয়েছেন তারপর থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আসলে দোয়া মাহফিল পড়া হচ্ছে এবং আজও কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। মসজিদ মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দোয়া পড়ানো হয়েছে এবং আগামীকাল আপনি জানেন যে পয়লা যে ডিসেম্বর বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে কিন্তু তারা বেশ কিছু জায়গায় বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করেছে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হসপিটালে নেতাকর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং মেডিকেল টিম রয়েছে তারা বৈঠক করছেন এবং বৈঠক করার পর কিন্তু আমরা জানতে পারবো ওনার শারীরিক যে অবস্থা রয়েছে সে শারীরিক অবস্থার সার্বিক বিষয়গুলো আমরা জানতে পারবো। রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। এর মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হল বিচার বিভাগ। রোববার রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত 20 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করার মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার স্বপ্ন আজ বাস্তব রূপ নিল। আগের মতো কেউ ভোট ডাকাতি করতে চাইলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সমমনা 8 দল। রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে হুঁশিয়ারি দেন
জোটের নেতারা। তারা বলেন, আগামীতে এমন সরকার গড়তে হবে যারা দুর্নীতি সন্ত্রাসকে লাল কার্ড দেখাবে। আগামী নির্বাচনে সংশয় জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান তারা। কাজী শাহেদের রিপোর্ট। রোববার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসার মাঠে সমাবেশ করে সমমনা ৮ ইসলামী দল। নেতারা বলেন, আগামীতে এমন সরকার গড়তে হবে যারা দুর্নীতি সন্ত্রাসকে লাল কার্ড দেখাবে। আগামী নির্বাচন নিয়ে সংশয়ও জানান তারা। তারা লুটতরা, দুর্নীতি, ছিনতাই, হারাহাজানি ইত্যাদির মাধ্যমে দেশকে সম্পূর্ণভাবে ধ্বংসের করাতলে নিয়ে গিয়েছিল। এটাই তারা চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় না। তারা চায় যেন তেনভাবে ক্ষমতায় এসে আবার একটি স্বৈরাচারী সরকার কায়েম করতে চায়। আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করে নেতারা। বলেন, একটি দল সংস্কার ও যোগ বানচালের চেষ্টা করে যাচ্ছে। আমরা সকল দল, ৮ দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলেই মনে করেন সমমনা ৮ দলের নেতারা। নির্বাচনী প্রচারণায় হামলা বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, কেউ পতিত ফ্যাসিস্টের মতো ভোট ডাকাতি করতে চাইলে প্রতিহত করা হবে। অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়। কি বলেন, ঠিক কিনা? আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না। বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক, তা আমরা চাই না। দুর্নীতি চাঁদাবাজরা যেন সংসদে যেতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ৮ দল নেতারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 2 কারের মধ্যবর্তী স্থানে এক কিশোরের উঠে পড়ার ঘটনায় সাময়িকভাবে মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার সচিবালয় স্টেশনে মেট্রো রেলের 2 কারের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি উঠে পড়ায় মেট্রো রেল চলাচল রাত ৮টা 5 হতে বন্ধ করা হয়। এ সময় কয়েকটি স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অফিস ফেরত হাজারো মানুষ। টিকিট কেটে দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেন চলাচল শুরু না হয় একসময় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেয় কর্তৃপক্ষ। বিকল্প উপায়ে গন্তব্যে রওনা করতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, রোববারের মতো বাকি সময় মেট্রো চলাচল বন্ধ থাকবে। পোস্টে যাত্রীদের অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU নির্বাচনের সভাপতি পদে আবারও জয়লাভ করেছেন আবু সালে আকন এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল। রোববার নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার MA আজিজ। অন্যান্য পদের মধ্যে সহ সভাপতি পদে মেহেদী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে MM জসিম ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ রাশিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নারী বিষয়ক সম্পাদক পদে জনাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভুইয়া জয়ী হয়েছেন। এর আগে রোববার বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম। এদিন সকাল 9টায় DRUর শফিকুল কবির মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল 2। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্তপূর্ণ মন্তব্য করা ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে 8 ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শেখ হাসিনা সহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তাজুল ইসলাম। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গত 23 অক্টোবর জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পরে অভিযোগ গঠনের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা।
রোববার ট্রাইব্যুনালে সেই আবেদনের শুনানি করেন ইনুর আইনজীবীরা। তারা দাবি করেন, ইনুর বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রসিকিউশন। তবে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় ইনুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত। পরে রিভিউ আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল ২। সোমবার থেকে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। রিভিউ পিটিশনে তারা ৩টি মারাত্মক কমেন্ট করেছিলেন বা স্টেটমেন্ট লিখেছিলেন, যেটার ব্যাপারে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তীব্র আপত্তি জানিয়েছি। একটা হচ্ছে তারা এই সরকারের আইন প্রণয়নের ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, সেটাকে তারা বলার চেষ্টা করেছেন, এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন। এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। এদিকে টেলিভিশনের টক শো অনুষ্ঠানে ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রাতিষ্ঠানিক ও বার সনদ দিয়ে আগামী ৮ ডিসেম্বর বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছি। এক হচ্ছে উনি বলেছেন এই আদালত আমি মানি না এবং এটার প্রকাশভঙ্গি যথেষ্ট আদালত অবমাননার জন্য যথেষ্ট বলে আমরা মনে করছি। দ্বিতীয় হচ্ছে যে ওনারা বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে। এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনের সময় ট্রাঙ্কারপুলে ৬ জনকে হত্যা মামলায় আসামি আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষীর জন্য ৮ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল ১। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। আজ বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় নতুন এই ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এখন নতুন ব্যাংকের নামে একটা অ্যাকাউন্ট খোলা হবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ের অফিসে, যেখানে সরকার ১০,০০০ কোটি টাকা মূলধন হিসেবে প্রাথমিকভাবে সরবরাহ করবে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া আগামী সপ্তাহ থেকে পুরোপুরি ব্যাংকিং কার্যক্রম চালু করবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।